গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ। আজ থাকছে এর শেষ পর্ব। বিয়ে কখন হবে? ওরা পঞ্জিকা দেখছে। যদি দিন শুভ হয় আজ রাতেও হতে পারে। এসব কি বলছেন ভাইজান? চিন্তাভাবনা করেই বলছি। চিন্তাভাবনা ছাড়া কাজ করা আমার স্বভাব না। জরি যে কাণ্ড করেছে তারপর এছাড়া অন্য পথ নেই। মেয়েটার মত নেই। বাজে কথা বলবে না। মত নাই আগে বলল না কেন? এনগেজমেন্টের আগে বলতে পারল না? জরিকে এখন কিছু বলার দরকার নেই। ওদের টেলিফোন আগে পাই। ওরা যদি আজ রাতে বিয়ের কথা বলে তখন আমি জরিকে বুঝিয়ে বলবো। জরির মা ক্ষীণ গলায় বললেন, আরও কয়েকটা দিন সময় দিলে মেয়েটা ঠান্ডা হতো। আমার মতে আর এক মুহূর্ত সময় দেওয়া উচিত না। সময় দিলে ক্ষতি, বিরাট ক্ষতি। ওদের কিছু না, ক্ষতি আমাদের। ইউসুফ সাহেবের কথা শেষ হবার আগেই টেলিফোন এলো। মনিরুদ্দিনের বাবা টেলিফোন করেছেন। সবার সাথে কথা বলে ঠিক করেছেন বিয়ে আজ রাতেই পড়ানো হবে। রাত 10টার মধ্যে বিয়ে পড়ানো হবে। 11টার দিকে তারা বউ নিয়ে চলে যাবেন। সামনের সপ্তাহে হোটেল সোনারগাঁয়ে রিসেপশন। ইউসুফ সাহেব জরির মাকে বললেন, তুমি তোমার গুণবতী মেয়েকে আমার কাছে পাঠাও। ভাইজান, একটা বিষয় যদি বিবেচনা করেন। সব দিক বিবেচনা করা হয়েছে। বিবেচনার আর কিছু বাকি নাই। মনসুর আলী সাহেব বাগানে গোলাপ গাছের কাছে খুপরি হাতে বসেছিলেন। 5টি গোলাপ এই গাছটায় একসঙ্গে ফুটেছে। টকটকে লাল গোলাপ। মনে হচ্ছে গাছে যেন আগুন লেগে গেছে। গাছটা যেন আনন্দ, গর্ব এবং অহংকারের সঙ্গে উঁচু গলায় বলছে, দেখো তোমরা আমাকে দেখো। এরকম একটা গাছের একটু যত্ন নিজের হাতে না করলে ভালো লাগে না। মনসুর সাহেব মাটি আলগা করে দিচ্ছেন। মাটির ফাঁকে ফাঁকে যেন গাছের জীবনদায়িনী নাইট্রোজেন প্রচুর পরিমাণে যেতে পারে। মেঘবতী এগিয়ে এলো। খুব ধীর পায়ে আসছে। বেচারির শরীর ভালো না। কাল রাতে সে কিছুই খায়নি। খাবার খানিকক্ষণ শুকে নিজের জায়গায় চলে এসেছে। 2টি থাবার মাঝখানে মুখ রেখে ঘুমিয়ে পড়েছে। তিনি মেঘবতীর দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, আয় আয়, দেখ ফুলের বাহার দেখ। মেঘবতী কাছে এসে তার পাঞ্জাবির এক কোণ কামড়ে ধরে চুপ করে বসে রইল। তিনি মাটি কুপিয়ে দিতে লাগলেন। বড় ভালো লাগছে। শীতের সকালের এই চমৎকার রোদ, ফুলের গন্ধ, গা ঘেঁষে বসে থাকা প্রিয় প্রাণী, এসব ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দের যোগফল বিরাট একটি সংখ্যা। এই সংখ্যা অসীমের কাছাকাছি। মনসুর সাহেব খুপরি হাত নামিয়ে পাঞ্জাবির পকেটে চুরুটের জন্য হাত দিলেন। মেঘবতী পাঞ্জাবির পকেট এখনও কামড়ে ধরে আছে। মেঘবতী, ছাড় তো দেখি, চুরুট নেব। মেঘবতী ছাড়ল না। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। কিছুক্ষণ তার চোখে পলক পড়ল না। মেঘবতী মরে পড়ে আছে। মৃত্যুর আগে আগে সে কিছু একটা বলতে এসেছিল, বলতে পারেনি। পরম মঙ্গলময় ঈশ্বর তার হৃদয়ে ভালোবাসা দিয়েছিলেন, মুখে ভাষা দেননি। মৃত্যুর আগে আগে যে কথাটি সে বলতে এসেছিল তা বলতে পারেনি। সে তার প্রভুর পাঞ্জাবির পকেট কামড়ে ধরে অচেনা অজানার দিকে যাত্রা করেছে। মনসুর সাহেব ভাঙা গলায় ডাকলেন, আনুশকা, আনুশকা। আনুশকাকে ডাকতে গিয়ে তার গলা ভেঙে গেল। আনুশকা ছুটে এলো। মনসুর সাহেব ভাঙা গলায় বললেন, তোমার মেঘবতীর গায়ে একটু হাত রাখো মা। আনুশকা কয়েক পলক মেঘবতীর দিকে তাকিয়ে ছুটে গেল নিজের ঘরের দিকে। এই বিশাল বাড়িতে সে ছিল নিঃসঙ্গ। মেঘবতী তাকে সঙ্গ দিয়েছে। কত রাতে দুঃস্বপ্ন দেখে জেগে উঠে ভয় পেয়ে ডেকেছে, মেঘবতী। অমনি জানালার কাছে মেঘবতীর গর্জন শোনা গেছে। সে জানিয়ে গেছে, আছি, আমি আছি। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার বাবা ঘুরছেন জাহাজে জাহাজে, কিন্তু আমি আছি। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকব। আমি পশু, আমি মানুষের মতো প্রিয়জনদের ছেড়ে যাওয়া শিখিনি। আনুশকা ফুলে ফুলে কাঁদছে। মনসুর সাহেব আনুশকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মা, এমন করে কাঁদলে চলবে? রাত 9টা বাজে।
আজ না তোমাদের দারুচিনি দ্বীপে যাবার কথা? আমি কোথাও যাব না। তা তো হয় না মা, তুমি না গেলে তোমার বান্ধবীরা যাবে না। তোমার একার কষ্টের জন্য তুমি অন্যদের কষ্ট দিতে পারো না, সেই অধিকার তোমার নেই মা। বললাম তো আমি যাব না। তুমি মানুষ হয়ে জন্মেছ মা। মানুষ শুধু একার জন্য বাঁচে না, মানুষ অন্যদের জন্যও বাঁচে। এইখানেই মানুষ হয়ে জন্মানোর আনন্দ, এইখানেই মানুষ হয়ে জন্মানোর দুঃখ। মা ওঠো। তোমার বান্ধবীরা সব মুখ কালো করে বসে আছে। আনুশকা নড়ল না। মনসুর সাহেব বললেন, তোমার মা যেদিন হঠাৎ করে এসে আমাকে বলল আমি তোমার সঙ্গে বাস করতে পারছি না, আমি চলে যাচ্ছি, সেদিনও আমি কিন্তু ঠিক সময়ে অফিসে গিয়েছি। মা, তুমি তো আমার মেয়ে, আমার মেয়ে না? হ্যাঁ, আমি তোমারই মেয়ে। তাহলে তুমি ওঠো তো। আনুশকা উঠে বসল। মনসুর সাহেব বললেন, তোমার আনন্দ তুমি সবাইকে দেখাবে, দুঃখ কাউকে দেখাবে না। তোমার মা আমাকে ছেড়ে যাওয়ার সময় আমি যে দুঃখ পেয়েছিলাম তা কি কখনো কাউকে দেখেছি? আমার এত প্রিয় যে মেয়ে, তার কাছেও আজ মাত্র স্বীকার করলাম। আনুশকা চোখ মুছে বন্ধুদের কাছে গিয়ে হাসতে হাসতে বলল, এখনও সময় আছে, চল তো সবাই ছাদে খানিকক্ষণ হইচই করে আসি। ফরিদা হাসি মুখে বললেন, এই নে তোর টাকা, গুনে দেখ, 1000 আছে। এখন খুশি? তার মুখে হাসি। তিনি মনের আনন্দ চেপে রাখতে পারছেন না। মুনা তার বড় মামার কাছে চাওয়া মাত্র টাকা পেয়েছে, কোনো সমস্যা হয়নি। কি গুনে দেখলি না? সঞ্জু বলল, কি আশ্চর্য, গুনে দেখতে হবে কেন? ভাত দিয়ে দাও মা। মাত্র 8টা বাজে, এখনই ভাত খাবি? তোর ট্রেন সেই তো রাত 10:30। একটু আগে আগে যাওয়া দরকার, টিকিটের ঝামেলা আছে। তোর বাবাও তো সঙ্গে যাবে। সঞ্জু বিস্মিত হয়ে বলল, বাবা যাবে মানে? তার যাওয়ার দরকার কি? যেতে যাচ্ছে যাক না, তুই বিরক্ত হচ্ছিস কেন? সবাই বলবে কি ট্রেনে তুলে দিতে বাবা চলে এসেছেন? আমি কি কোচা খোকা নাকি? না মা, তোমার পায়ে পড়ি, যেভাবেই হোক তুমি সামলাও প্লিজ। বেচারা তো আগ্রহ করে যেতে চাচ্ছে। না মা, না প্লিজ, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, এমনিতেই ওরা আমাকে খোকাবাবু ডাকে। খোকাবাবু ডাকে? কেনই বা ডাকবে না? ইউনিভার্সিটির সব কয়টা পরীক্ষার সময় বাবা উপস্থিত, হাতে কাটা ডাব। পরীক্ষা দিয়ে এসেই ডাব খেতে হবে, কীরকম লজ্জার ব্যাপার বলো তো? লজ্জার কি আছে, ডাবের পানিতে পেটটা ঠান্ডা থাকে। উফ মা, তুমি বুঝবে না, তুমি বাবাকে সামলাও। আচ্ছা দেখি, বলে দেখি। মুনা এসে বলল, ভাইয়া বাবা তোমাকে ডাকছেন। সঞ্জু বাবার ঘরের দিকে রওনা হলো। আবারও হয়তো খানিকক্ষণ ইরাকের যুদ্ধের কথা শুনতে হবে। বাবার ঘুরে ঢুকে চুপচাপ বসে থাকার কোনো মানে হয় না। বাবার সঙ্গে তার কথা বলার কোনো কথাও নেই। মাঝে মাঝে সে মনেও করতে পারে না বাবাকে আপনি করে বলে না তুমি করে বলে। কলেজে যখন পড়ে তখন একদিন বাবা তাকে ডেকে বললেন, তুই আজ আমার অফিসে একটা চিঠি নিয়ে যেতে পারবি? সঞ্জু বলল, জি স্যার, পারব। সোবান সাহেব গম্ভীর গলায় বললেন, স্যার বলছিস কেন? সঞ্জু কোনো জবাব দিতে পারেনি, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এখনও সে ওই দিনকার মতো চুপ করে দাঁড়িয়ে আছে। সোবান সাহেব বললেন, বস। সঞ্জু বসল। টাকা পয়সা কি লাগবে বললি না তো? মা টাকা দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আছে, নে আরও 200 টাকা রেখে দে। লাগবে না বাবা, রেখে দে। লাগবে না, মা 1000 টাকা দিয়েছে। সোবান সাহেবের মন একটু খারাপ হলো। তিনি ভেবেছিলেন বাড়তি 200 টাকা পেয়ে ছেলে খুশি হবে, তিনি তার আনন্দিত মুখ দেখবেন। সঞ্জু, তোর বন্ধুবান্ধবদের মধ্যে কেউ সিগারেট খায়? সঞ্জু অবাক হয়ে বাবার দিকে তাকালো। এই প্রশ্ন জিজ্ঞেস করার মানে কি সে বুঝতে পারছে না। সোবান সাহেব বিব্রত গলায় বললেন, আমার অফিসের এক কলিগ ওই দিন আমাকে 1 প্যাকেট ডানহিল সিগারেট দিল। আমি তো সিগারেট ছেড়ে দিয়েছি। প্যাকেটটা পড়ে আছে, তোর বন্ধুবান্ধবদের জন্য নিয়ে যাবি? অবশ্য সিগারেট খাওয়া ভালো না, বদ অভ্যাস। সঞ্জু মিথ্যা করে বলল, কেউ সিগারেট খায় না বাবা। ও আচ্ছা, আচ্ছা তাহলে থাক, তোর ট্রেন তো 10:30টায়।
জি, আমি তুলে দিয়ে আসব, কোনো অসুবিধা নেই। 9:30টার দিকে বেরোলেই হবে। আপনার যেতে হবে না বাবা। সোভান সাহেব আর কিছু বললেন না। পত্রিকা চোখের সামনে মেলে ধরলেন। সঞ্জু বাবার ঘর থেকে বের হয়ে মনে মনে বলল, বাঁচলাম। ইয়াজউদ্দিন সাহেব বারান্দায় ইজি চেয়ারে বসেছিলেন। শুভ্র এসে বলল, বাবা আমি যাচ্ছি। ইয়াজউদ্দিন বিস্মিত হয়ে বললেন, এখন যাচ্ছ মানে? এখন বাজে রাত 9টা। গাড়িতে স্টেশনে যেতে তোমার 5 মিনিট সময় লাগবে। আমাদের সবারই একটু আগে যাবার কথা। তাছাড়া আমি গাড়ি নিচ্ছি না, রিক্সা করে যাচ্ছি। রিক্সা করে যাচ্ছ? জি। কেন জানতে পারি? নিজের মতো করে যেতে চাচ্ছি বাবা। গাড়ি নিয়ে গেলে বুঝি পরের মতো করে যাওয়া হবে? শুভ্র কিছু বলল না। ইয়াজউদ্দিন সাহেব বললেন, সত্যি করে বলো তো, তুমি কি কোনো কারণে আমার উপরে বিরক্ত? বিরক্ত হব কেন? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর আমার পছন্দ না। তুমি আমার উপরে বিরক্ত কি বিরক্ত না সেটা বলো। হ্যাঁ অথবা না। হ্যাঁ। ইয়াজউদ্দিন অনেকক্ষণ ছেলের চোখের দিকে তাকিয়ে রইলেন। শুভ্র হ্যাঁ বলেছে এটা বিশ্বাস করতে তার সময় লাগছে। তুমি বিরক্ত কেন? এখন তো আমার সময় নেই বাবা, পরে গুছিয়ে বলবো। স্টেশনে যেতে তোমার লাগবে 5 মিনিট। আমি তো রিক্সা করে যাচ্ছি। রিক্সাতেও 20 মিনিটের বেশি লাগার কথা না। শুভ্র স্বাভাবিক গলায় বলল, তোমার উপরে কেন বিরক্ত সেটা বলতে আমার সময় লাগবে। আমি ফিরে এসে বলবো। অনেক দীর্ঘ কথাও খুব সংক্ষেপে বলা যায়। 3 পাতার যে রচনা, তার সাবস্টেন্স সাধারণত 2-3 লাইনের বেশি হয় না। শুভ্র বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার উপর বিরক্ত কারণ তুমি আমাকে অবিকল তোমার মতো করতে চাও। সব বাবাই কি তাই চায় না? চাওয়াটা ঠিক না। এটা চাওয়া মানে ছেলেদের উপরে চাপ সৃষ্টি করা, অন্যায় প্রভাব ফেলা। আমি তোমার উপরে অন্যায় প্রভাব ফেলছি? চেষ্টা করছো কিন্তু পারছো না। মনে হচ্ছে মানুষ হিসেবে তুমি আমাকে তেমন পছন্দ করো না। পছন্দ করি, কিন্তু তুমি সব সময় নিজেকে অন্যদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান মনে করো। এটা আমার পছন্দ না। তোমার ধারণা আমি অন্যদের চেয়ে বুদ্ধিমান নই? আমার তাই ধারণা বাবা, তুমি অন্যদের চেয়ে কৌশলী কিন্তু বুদ্ধিমান নও। কিভাবে বুঝলে আমি বুদ্ধিমান নই? একজন বুদ্ধিমান মানুষ অন্যদের বুদ্ধি খাটো করে দেখে না। একজন বোকালোকি তা করে। তুমি সবসময় আমার বুদ্ধিকে খাটো করে দেখেছ। মাকে খাটো করে দেখেছ। আমি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তুমি এখন বুঝতে পারছো, আগে না। এর আগ পর্যন্ত তোমার ধারণা ছিল আমি পড়ুয়া একজন ছেলে, বইপত্র ছাড়া কিছুই বুঝি না। আমি জগতের বাইরে একজন মানুষ যে পরীক্ষায় প্রথম হওয়া ছাড়া আর কিছুই পারে না। শুভ্র তুমি বসো, তোমার সঙ্গে কথা বলি। আমার তো সময় নেই বাবা। এক কাজ করলে কেমন হয়, আমি বরং তোমার সঙ্গে রিক্সা করে যাই। অনেক দিন রিক্সা চড়া হয় না, যেতে যেতে কথা বলি। আমি একাই যেতে চাই বাবা। তোমার মনে এতটা চাপা ক্ষোভ ছিল তা আমি বুঝিনি। বুদ্ধি কম বলেই বোঝনি। অন্য যে কোনো বাবা সেটা বুঝতেন। আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। শুভ্র হেসে ফেলে বলল, অ্যাপোলজি অ্যাকসেপ্টেড। বাবা যাই। বন ভয়াজ মাই ডিয়ার সান। বন ভয়াজ। শুভ্র নিচু হয়ে বাবাকে পাশ হয়ে সালাম করতে গেল। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে তা করতে দিলেন না, জড়িয়ে ধরলেন। শুভ্র বলল, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমি তোমাকে অসম্ভব ভালোবাসি বাবা। এই ভালোবাসার মধ্যে কোনো রকম খাদ নেই। একজন মানুষ অন্য একজনকে তার গুণের জন্য ভালোবাসে। আমি ভালোবাসি তোমার দোষগুলোর জন্য। তুমি আমার দেখা একমাত্র মানুষ যার দোষগুলোকে গুণ বলে মনে হয়। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে রিকশায় তুলে দিয়ে রিকশাওয়ালাকে বললেন, খুব ধীরে টেনে যাব। বলেই তার কি মনে হলো তিনি বললেন, না ঠিক আছে, তুমি যেভাবে যাও সেভাবেই যাবে, ধীরে যেতে হবে না। রিকশাওয়ালা উল্কার বেগে ছুটল। কমলাপুর রেল স্টেশনের কাছাকাছি এসে স্পিড ব্রেকার ধাক্কা খেয়ে রিকশা উল্টে গেল। লোকজন ছুটে এসে শুভ্রকে টেনে তুলল। শুভ্র বলল, আমার কিছুই হয়নি, শুধু চশমাটা ভেঙে গেছে।
শুভ্র কিছুই দেখতে পাচ্ছে না। আলো এবং ছায়া তার চোখে ভাসছে। চশমা ছাড়া সে সত্যি সত্যি কিছু দেখতে পায় না। শুভ্র বলল, আপনার কেউ কি আমাকে দয়া করে কমলাপুর রেল স্টেশনে নিয়ে যাবেন? আমি চশমা ছাড়া কিছুই দেখতে পাই না। প্লিজ, আপনার কেউ আমাকে একটু সাহায্য করুন। জরি বিছানায় পা তুলে বসে আছে। মনিরুদ্দিন, তার বাবা এবং বেশ কিছু আত্মীয়স্বজন চলে এসেছে। বসার ঘরে সবার জায়গা হচ্ছে না। বারান্দায় কিছু বেতের চেয়ার দেওয়া হয়েছে। সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছেন। মনিরুদ্দিন সৌদি আরবে সাদ্দামের বাহিনী ঢুকে পড়েছে এই খবরে খুবই উল্লাসিত। তিনি নিচু গলায় ভিতরের কিছু খবরও দিচ্ছেন। তেমন বাংলাদেশ টেলিভিশন যে বারবার বলছে সৌদি আরবে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য ভালো আছে, এটা খুবই ভুল খবর। এরা আসল খবর দিচ্ছে না। আসল খবর হলো স্কার্ড মিসাইলে ৭১ জন সোলজার শেষ। ঢাকা এয়ারপোর্টে কারফিউ দিয়ে এদের ডেড বডি আনা হয়েছে। এটা খুবই পাকা খবর। সবাই খুব আগ্রহ নিয়ে শুনছে। এক দফা চা হয়েছে। দ্বিতীয় দফা চায়ের অর্ডার দেওয়া হয়েছে। বিয়ে পড়াতে সামান্য দেরি হবে। মগবাজারের কাজী সাহেব এখনো এসে পৌঁছাননি। তাকে আনতে গাড়ি গেছে। বরপক্ষ ছেলের এক খালা বড় একটা সুটকেস নিয়ে এসেছেন। তিনি হাসি হাসি মুখে এবারে মেয়েদের সুটকেসের জিনিস দেখাচ্ছেন। হুট করে বিয়ে হচ্ছে, এই জন্যই ঘরে যা ছিল তাই আনা হয়েছে। গয়নার এই সেটটা আপনারা একটু দেখেন। কিছুক্ষণ আগে রেডিমেড কেনা হয়েছে। দাম পড়েছে ৮০,৭০০। মোট ৫টা রিয়াল ডায়মন্ড আছে। রিসিটও সঙ্গে এনেছি, পছন্দ না হলে বদলে আনতে পারবেন। মেয়েরা চোখ বড় বড় করে জড়োয়া সেটের দিকে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে তাকিয়ে থাকার মতোই জিনিস। ছেলের খালা বললেন, বিয়ে পড়ানো হোক, বিয়ে পড়ানো হবার পর মেয়ের গলায় এটি পরাবেন। জরির বড় চাচি বললেন, আগে পড়ালে অসুবিধা কি? ভদ্রমহিলা শুকনো গলায় বললেন, আগে না, বিয়ে পড়ানো হোক। জরির বড় চাচি উঠে এলেন, ঢুকলেন জরির ঘরে। জরি চাচির দিকে তাকালো, কিছু বলল না। চাচিকে সে পছন্দ করে না। ভদ্রমহিলা খুব ঝগড়াটে। জরিরা এ বাড়ির আশ্রিত, তা তিনি দিনের মধ্যে একবার জরিদের মনে করিয়ে দেন। বড় চাচি তীক্ষ্ণ গলায় বললেন, তুই আমাকে ঠিক করে বলতো জরি, তুই গাড়ি থেকে নেমে পড়েছিলি কেন? বলতে ইচ্ছা করছে না চাচি। ছেলেটা তোর খুব অপছন্দ হয়েছে? জি, আমারও অপছন্দ হয়েছে। এরা ছোট লোকের ঝাড়। তুই বউ সেজে বসে আছিস কেন? পালিয়ে যা না। জরি অবাক হয়ে তাকালো। বড় চাচি বললেন, পিছনের দরজা দিয়ে বের হ। কোনো বান্ধবীর বাসায় চলে যা, তারপর দেখা যাবে। আমার সাহসে কুলাচ্ছে না চাচি। তুই আয় তো আমার সাথে। পরের বাড়িতে থেকে থেকে তোদের সব গেছে, সাহস গেছে, মর্যাদাবোধ গেছে। তোদের সাথে আমার কথা বলতে ঘেন্না লাগে। আয় আমার সাথে আয়, টুকুনকে সঙ্গে দিয়ে দিচ্ছি। ওকে নিয়ে কোনো এক বান্ধবীর বাড়িতে লুকিয়ে থাক। সত্যি বলছেন? সত্যি বলছি না তো কি, তোর সঙ্গে রস করছি? আমার রস করার বয়স? বড় চাচি নিজেই পিছনের দরজা দিয়ে জরিকে বের করলেন। তার সেজো ছেলে টুকুনকে সঙ্গে দিয়ে দিলেন। তারা একটা বেবি ট্যাক্সি নিল। টুকুন বলল, তুমি যাবে কোথায় জরিয়াপা? দারুচিনি দ্বীপে যাব। সেটা কোথায়? অনেক দূর। তুই আমাকে কমলাপুর রেল স্টেশনে নামিয়ে এই বেবি ট্যাক্সি নিয়েই বাসায় ফিরে যাবি। পারবি না? খুব পারবো। ঢাকা শহরে আমার মতো কেউ চেনে না। টুকুনের বয়স 10। এত বড় দায়িত্ব পেয়ে সে খুবই আনন্দিত। অয়ন একটা সুটকেস এবং হ্যান্ডব্যাগ হাতে সন্ধ্যা থেকেই তার ছাত্রের বাসায় বসে আছে। ছাত্রের খোঁজ নেই। শুধু ছাত্র না, বাড়িতেই কেউ নেই। সবাই দল বেঁধে বিয়ে খেতে গেছে। কাজের ছেলেটি বলল, বসেন মাস্টার সাহেব, চা খান। বাড়িতে লোকজন না থাকলে কাজের লোকেরা খুব সামাজিক হয়ে ওঠে। আগ্রহ করে চাটা দেয়। অয়ন জিজ্ঞেস করল, কখন ফিরবে? তার কি কোনো ঠিক আছে? বিয়াবাড়ি বললা কথা, রাত 9টার আগে না। রাত 9টা হলে অপেক্ষা করা যায়। 9টা 10টা পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে। একটা বেবি ট্যাক্সি নিলে 10 মিনিটে স্টেশনে চলে আসবে। জিনিসপত্র তো সব সঙ্গেই আছে, অসুবিধা কিছু নেই। অয়নের মনে হলো 9টার আগেই তার ছাত্র চলে আসবে।
স্যারের কথা নিশ্চয়ই তার মনে আছে। গতকালই তো সে বলেছে। চিন্তা করবেন না স্যার, আমি ব্যবস্থা করে রাখব। নিশ্চয়ই ব্যবস্থা করে রেখেছে। অয়ন বলল, বিয়ে কোথায় জানো নাকি করিম? যে না, কিছুই জানি না। চা দিমু? আচ্ছা দাও, চা দাও। রাত 10টার ভিতর সে সর্বমোট 6 কাপ চা খেল। বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইল তার ছাত্রের কালো গাড়ি যদি দেখা যায়। রাত 10টা 5-এ কাজের ছেলে এসে বলল, তারা আজ আর আসবো না, চইলা গেছে মির্জাপুর। তুমি বুঝলে কি করে? আম্মা টেলিফোন করছিল। আমি যে বসে আছি এটা বলেছ? যে না, ইয়াদ ছিল না। অয়নের মনে আরেকটা সম্ভাবনা উকি দিচ্ছে। এমন তো হতে পারে তার ছাত্র ড্রাইভারকে দিয়ে স্টেশনে টাকা পাঠিয়ে দিয়েছে, কারণ সে জানে তার স্যার রাত 10:30টার ট্রেনে যাচ্ছে। বিয়ের তাড়াহুড়ায় মনে ছিল না, বিয়ে বাড়িতে গিয়ে মনে হয়েছে। সে কি চলে যাবে স্টেশনে? করিম, যে মাস্টার সাহেব, তারা কোত্থেকে টেলিফোন করেছে তা তো জানি না। এই বাসায় কি কেউ নেই? সব চলে গেছে? যে বড় সাহেবের এক ভাই আছেন, তুমি ওনাকে একটু জিজ্ঞেস করে আসবে আমার কথা বাবু কিছু বলে গেছে কি না। আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল, বাবু কি ওনার কাছে দিয়ে গেল কি না। করিম খোঁজ নিয়ে এলো। বাবু কিছুই বলেনি। অয়ন পুরোপুরি নিঃসন্দেহ হলো বাবু ড্রাইভারকে দিয়ে স্টেশনেই টাকা পাঠিয়েছে। এতক্ষণ এইখানে নষ্ট না করে তার উচিত ছিল স্টেশনে চলে যাওয়া। বিরাট ভুল হয়েছে। অয়ন ঘর থেকে বের হয়ে বেবি ট্যাক্সি নিল। হাতে সময় একেবারেই নেই। কমলাপুর রেল স্টেশনে শুভ্র দাঁড়িয়ে আছে। এত লোকজন চারপাশে, সে কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না। মানুষগুলোই মনে হচ্ছে ছায়ামূর্তি। এক জায়গায় দাঁড়িয়ে থেকেও সে 3 জনের সঙ্গে ধাক্কা খেল। ভেবেছিল এরকম সমস্যা হবে। দলের অন্যদেরই বা সে কী করে খুঁজে বের করবে? একমাত্র উপায় যদি ওদের কেউ তাকে দেখতে পায়। এখনও কেউ দেখতে পায়নি। ওরা কি আসেনি? 9:30 বাজে। এর মধ্যে তো এসে পড়া উচিত। এত দেরি করছে কেন? আপনি আপনি এখানে? শুভ্র তাকালো। তার সামনে একটি তরুণী মূর্তি, তা সে বুঝতে পারছে, কিন্তু চিনতে পারছে না। গলার স্বরও অচেনা। নিশ্চয়ই ক্লাসের কোনো মেয়ে। ক্লাসের মেয়েরা ছেলেদের তুমি তুমি করে বলে, শুধু শুভ্রের বেলায় আপনি। দোষটা অবশ্য শুভ্রের। সে ক্লাসের কোনো মেয়েকে তুমি বলতে পারে না। আপনি বোধহয় আমাকে চিনতে পারছেন না। আমার নাম জরি। সাবসিডিয়ারিতে আমরা একসঙ্গে ক্লাস করি। ও আচ্ছা, এখনও আপনি আমাকে চিনতে পারেননি। আপনার সঙ্গে বেশ কয়েকবার আমার কথা হয়েছে। শুভ্র অস্বস্তির সঙ্গে বলল, আমি চিনতে পেরেছি। তাহলে বলুন আমার নাম কি? শুভ্র বিব্রত গলায় বলল, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, এই জন্য কিছু চিনতেও পারছি না। আমার চশমা ভেঙে গেছে, চশমা ছাড়া আমি কিছুই দেখি না। জরি বলল, আমরা সবাই এই খবর খুব ভালো জানি। আপনার নাম হচ্ছে কানা বাবা। আমরা মেয়েরা অবশ্য কানা বাবা বলি না। আপনারা কি বলেন? আমরা বলি দ্য লার্নেড ব্লাইন্ড ফাদার। লার্নেড? লার্নেড না ডেকে উপায় আছে? যে ছেলে জীবনে কোনোদিন কোনো পরীক্ষায় ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি, তাকে ইচ্ছা না থাকলেও লার্নেড ডাকতে হয়। শুভ্র অত্যন্ত বিব্রত বোধ করছে। বিব্রত বোধ করার প্রধান কারণ সে এখনও মেয়েটিকে চিনতে পারেনি। জরি বলল, আপনি কি দারুচিনি দ্বীপে যাচ্ছেন? জি। আমাকে এত সম্মান করে জি বলতে হবে না। আমিও আপনাদের সঙ্গে যাচ্ছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই প্ল্যাটফর্ম থেকে ময়মনসিংহ লাইনের গাড়ি যায়। আপনার গাড়ি ছাড়বে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শুভ্র হাসি মুখে বলল, আমি তো এসবের কিছুই জানি না। একজন লোক হাত ধরে ধরে এখানে দাঁড় করিয়ে দিয়ে গেছে, তারপর থেকে দাঁড়িয়ে আছি। জরি বলল, চলুন হাত ধরে ধরে আপনাকে 4 নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাই। ধরুন, হাত ধরুন। সংকোচ করার কিছু নেই। আপনি হচ্ছেন কানা বাবা। জরি ভেবে পেল না হঠাৎ এত কথা বলছে কেন। সে তো চুপচাপ ধরনের মেয়ে। এত কথা তো সে কখনো বলে না। আজ তার হয়েছেটা কি? শুভ্র হাত ধরল, খানিকটা ইতস্তত করে বলল, আপনিই বা কেন এদিকে এলেন? আপনারও তো 4 নম্বর প্ল্যাটফর্মে থাকার কথা। কেউ এখনো আসেনি, তাই ঘুরে বেড়াচ্ছিলাম। আচ্ছা, আপনার চোখ এত খারাপ,
আপনার তো উচিত বাড়তি চশমা রাখা। শুভ্র বলল, এক্সট্রা চশমা বাড়িতে আছে। জরি বলল, আপনার ব্যাগ কে গুছিয়ে দিয়েছে বলুন তো? আমার মা। তাহলে ব্যাগ খুললেই বাড়তি চশমা পাওয়া যাবে। দেখি আপনার ব্যাগটা খুলি, চাবি দিন তো। শুভ্র বলল, আমার মনে হয় না বাড়তি চশমা দিয়েছেন মা। অবশ্যই দিয়েছেন, কোনো মা এত বড় ভুল করবে না। দিন, চাবি দিন। ব্যাগ খুলতেই খাপে মোড়া 2টা চশমা পাওয়া গেল। চোখে চশমা দিয়ে শুভ্র বিস্মিত হয়ে বলল, আপনি এত সেজেছেন কেন? আজ রাতে আমার বিয়ে হবার কথা ছিল। এটা হচ্ছে বিয়ের সাজ। বিয়ে হয়নি বলেই যেতে পারছি। শুভ্র বলল, ভাগ্যিস হয়নি, বিয়ে হলে আপনার সঙ্গে দেখা হতো না, আমারও দারুচিনি দ্বীপে যাওয়া হতো না। বোকার মতো একা একা ভুল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, কেউ আমাকে খুঁজে পেত না। আর পেলেও কেউ বুদ্ধি করে বলতে পারতো না যে আমার ব্যাগে একটা এক্সট্রা চশমা আছে। আমাকে যেতে হতো অন্ধের মতো। জরি হাসল। এখন তার সব কিছুই ভালো লাগছে। পৃথিবীটা অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। স্টেশনের হইচই, আলো সব মিলিয়ে কেমন যেন নেশা ধরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে, পৃথিবী এত সুন্দর কেন? আর একটু কম সুন্দর হলে তো ক্ষতি ছিল না। দুইজন হাঁটছে ছোট ছোট পা ফেলে। শুভ্র হঠাৎ কি মনে হলো, সে বলে ফেলল, চশমাটা পাওয়া না গেলেই ভালো হতো। কেন? আপনি আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতেন। আপনি যখন আমার হাত ধরে হাঁটছিলেন, আমার অসম্ভব ভালো লাগছিল। কিছু মনে করবেন না, কথাটা বলে ফেললাম। বেশিরভাগ সময় আমরা মনের কথা বলতে পারি না বলে কষ্ট পাই। আমি ঠিক করেছি আমি এই ভুল কখনো করব না। যা বলতে ইচ্ছা করে তা বলবো। আপনি কি রাগ করলেন? জরি সহজ গলায় বলল, না, রাগ করিনি। আপনি বরং এক কাজ করুন, চশমাটা খুলে পকেটে রেখে দিন। আমি আপনাকে হাত ধরে ধরে নিয়ে যাই, নয়তো ওরা দেখলে হাসাহাসি করবে। শুভ্র চশমা খুলে পকেটে রাখল। জরি তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। দলটির সঙ্গে দেখা হলো। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। আনুশকা ছুটে এসে বলল, জরি, তোর তো যাওয়ার কথা ছিল না। জরি বলল, চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো। তুই কানা বাবাকে কোথায় পেলি? পেয়ে গেলাম। বেচারা চশমা ভেঙে ফেলেছে, হাত ধরে আনা ছাড়া উপায় কি? দলের সবাই আবার চেঁচিয়ে উঠল, কানা বাবা, কানা বাবা। সঞ্জুর বাবাও এসেছেন, সঙ্গে মুনাকে নিয়ে এসেছেন। সঞ্জু খুব অস্বস্তি বোধ করছে। সে বুঝতে পারছে তাকে নিয়ে বন্ধুদের মধ্যে গা টেপাটেপি হচ্ছে। মোতালেব ফিসফিস করে বলল, দেখ সবাই দেখ, খোকাবাবুর বাবা ফিডিং বোতল হাতে চলে এসেছে। লোকটার কি বুদ্ধিশুদ্ধি নেই? সবাই ট্রেনে উঠেছে। প্রথম শ্রেণীর রিজার্ভ করা কামরায় নয়, 3rd ক্লাসে। তাতে কারোর আনন্দে ভাটা পড়ছে না। হাসাহাসি, আনন্দ উল্লাসের সীমা নেই। আনুশকা পাশের অচেনা এক ভদ্রলোককে বলল, ব্রাদার, আপনি কি সেন্ট মেখেছেন? গন্ধে বমি এসে যাচ্ছে। সেই লোক হতভম্ব। জরি শুভ্রকে বলল, আপনি চশমা পরছেন না কেন? শুভ্র হাসি মুখে বলল, আমি চশমা পরব না বলে ঠিক করেছি। বেশ, তাহলে হাত ধরুন, আপনাকে ট্রেনে নিয়ে তুলি। মোতালেব চেঁচিয়ে বলল, ভাই সব রাস্তা করে দিন, কানা বাবা আসছে, কানা বাবা, দি লার্নেড ব্লাইন্ড ফাদার। নীরা চেঁচিয়ে বলল, অবিকল এরকম একটা দৃশ্য আমার কল্পনায় ছিল। সুনীল অন্ধ হয়ে গেছে, আমি তার হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছি। সুনীল এই পৃথিবীকে দেখছে আমার চোখ দিয়ে। বানিয়ে বলছি না, বিশ্বাস কর, এই দেখ আমার গায়ে কাটা দিচ্ছে। অনুষ্কা বলল, লার্নেড ব্লাইন্ড ফাদারকে সারাক্ষণ হাত ধরে ধরে কে টানবে? চিটাগাং নেমেই ওর জন্য চশমার ব্যবস্থা করতে হবে। শুনুন লার্নেড ব্লাইন্ড ফাদার, সবসময় আমরা আপনাকে আপনি বলেছি, এখন আর বলবো না। দয়া করে কিছু মনে করবেন না। শুভ্র হাসল, মাথা ঝাঁকিয়ে বলল, আমি খুব খুশি হব যদি তা করেন। আরেকটা কথা, এমন ফর্মাল ভঙ্গিতে কথা বলবেন না, বললে চিমটি খাবেন। জি আচ্ছা, আর বলবো না। রানা বলল, একটা গান ধরলে কেমন হয়? নীরা বলল, খুব খারাপ হয়। আচ্ছা, আমি বসবো কোথায়? আমার তো বসার জায়গা নেই। রানা বলল,
তুমি এবং সুনীল তোমরা দুইজন দাঁড়িয়ে যাও, হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকো। আমার দাঁড়িয়ে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু সুনীলকে বসতে দাও, জানালার পাশে বসতে দাও, বেচারা কবি মানুষ। সত্যি সত্যি জানালার পাশে খানিকটা জায়গা খালি করা হলো, সেখানে কেউ বসল না। মুনা লক্ষ্য করল সবাই আছে, শুধু অয়ন নেই। সে কি যাচ্ছে না? কাউকে জিজ্ঞেস করতে তার খুব লজ্জা লাগছে, তবু লজ্জা ভেঙে মোতালেবকে জিজ্ঞেস করল। মোতালেব বিরক্ত মুখে বলল, যাওয়ার তো কথা, গাধাটা এখনও কেন আসছে না কে জানে, ট্রেন মিস করবে। গাধারা সবসময় এরকম করে। আগে একবার পিকনিকে গেলাম, সে গেল না। পরে শুনি চাঁদার টাকা জোগাড় হয়নি। আরে একজন চাঁদা না দিলে কি হয়, সবাই তো দিচ্ছে। মুনা ক্ষীণ স্বরে বলল, ওনার কি টাকার জোগাড় হয়নি? মোতালেব বলল, কি করে বলবো, আমাকে তো কিছু বলেনি। মুনা অসম্ভব রকম মন খারাপ করে বাবার কাছে চলে এলো। আর তখনই সে অয়নকে দেখল। অয়ন শুকনো মুখে দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে সে চাচ্ছে না কেউ তাকে দেখে ফেলুক। মুনা চেঁচিয়ে ডাকল, অয়ন ভাই, অয়ন ভাই। অয়ন প্ল্যাটফর্মে গাদা করে রাখা প্যাকিং বক্সগুলোর আড়ালে সরে গেল। মুনা এগিয়ে গেল। পিছনে পিছনে এলেন সোভান সাহেব। মুনা বলল, অয়ন ভাই আপনি যাচ্ছেন না? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। অয়ন কি বলবে ভেবে পেল না। সোভান সাহেব উত্তেজিত গলায় বললেন, দৌড়ে গিয়ে ওঠো, সিগন্যাল দিয়ে দিয়েছে। অয়ন নিচু গলায় বলল, চাচা আমি যাচ্ছি না। যাচ্ছ না কেন? টাকা জোগাড় করতে পারেনি। একজনের দেওয়ার কথা ছিল, সে শেষ পর্যন্ত। গার্ড বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেন নড়তে শুরু করেছে। অয়ন ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। মুনার চোখে পানি এসে গেছে। সে জল ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে। সোভান সাহেব পকেট থেকে মানিব্যাগ বের করে শান্ত গলায় বললেন, বাবা এই নাও, এখানে 600 টাকা আছে, তুমি যাও, দৌড়াও। অয়ন ধরা গলায় বলল, বাদ দিন চাচা, আমি যাব না। তার খুব কষ্ট হচ্ছে, সে কখনোই কোথাও যেতে পারে না, তার জন্য খুব কষ্ট তো তার হয় না, আজ কেন হচ্ছে? সোভান সাহেব বললেন, এক থাপ্পড় দেব। বেয়াদব ছেলে, দৌড় দাও, দৌড় দাও। মুনা বলল, যান অয়ন ভাই, যান প্লিজ। অয়ন টাকা নিল, সে দৌড়াতে শুরু করেছে। তার পিছনে পিছনে দৌড়াচ্ছে মুনা। সে কেন ছুটছে তা সে নিজেও জানে না। দলের সবাই জানলা দিয়ে মুখ বের করে তাকাচ্ছে। মোতালেব এবং সঞ্জু হাত বের করে রেখেছে, কাছাকাছি এলেই টেনে তুলে ফেলতে হবে। এই তো আর একটু, আর একটু। সোভান সাহেব চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, হে মঙ্গলময় ঈশ্বর, এই ছেলেটিকে দারুচিনি দ্বীপে যাবার ব্যবস্থা তুমি করে দাও। ট্রেনের গতি বাড়ছে অয়নের, আর ঠিক তার পাশাপাশি ছুটছে মুনা। সে কিছুতেই অয়নকে ট্রেন মিস করতে দেবে না, কিছুতেই না। দারুচিনি দ্বীপের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।